হাজারো প্রাণের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ দাঁড়িয়ে আছে আরও হাজার হাজার আহতের হারানো হাত, পা, চোখ ও রক্তের ওপর। জুলাই বিপ্লবের শতদিন পর আহতদের সুচিকিৎসা কতটা নিশ্চিত হয়েছে, আর্থিক সহায়তা কত পরিবার পর্যন্ত পৌঁছেছে, কেনই বা তাদের মধ্যে অসন্তোষের সুর, এসব নিয়েই আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার বিষয় দিয়েছি 24-এর যোদ্ধাদের পাশে। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে এবং অনলাইনে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সায়েদুর রহমান, প্রতিমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সঙ্গে আরও যুক্ত হয়েছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, প্রধান নির্বাহী কর্মকর্তা, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সঙ্গে আরও আছেন তাহসিন রিয়াজ, সদস্য, জাতীয় নাগরিক কমিটি। এবং অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার আবু জাফর, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর। আপনাদের চারজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি একেবারে শুরুতেই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, মানে আপনার সঙ্গে কথা বললেই আসলে মুগ্ধ চলে আসে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আপনার কাছে শুরুতে আসলে জানতে চাই যে বাংলাদেশে তো আসলে অনেক ধরনের আন্দোলন আসলে হয়, বিভিন্ন সময় হচ্ছে, আমরা দেখছি, কিন্তু আমাদের খুব বেশি কষ্ট লেগেছে যখন আহতরা আন্দোলনের জন্য রাস্তায় নেমেছেন, তাদের চিকিৎসা বা আর্থিক সহায়তা, মানে এটি রাস্তা পর্যন্ত আসলে কেন গড়ালো? আপনি যেহেতু এই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, আপনাকে দিয়ে আসলে প্রশ্নটি শুরু করছি। আহতরা বিভিন্ন বিষয়ে আমাদের উপর বা সরকারের উপর, যেটাই বলেন না কেন, ক্ষুব্ধ আছে এবং তাদের ক্ষুব্ধ হওয়াটা খুবই স্বাভাবিক। তারা এই দেশের জন্য রক্ত দিয়েছে, তাদের হাত দিয়েছে, পা দিয়েছে। তাদের সর্বোত্তম চিকিৎসা করা, তাদের সর্বোত্তম সেবা নিশ্চিত করা এই রাষ্ট্রের এবং এই রাষ্ট্রের প্রতিটা মানুষের দায়িত্ব, শুধুমাত্র সরকারের না, প্রতিটা মানুষের দায়িত্ব। সেটি যখন ঠিকমতো হবে না বা তারা যখন সেটিতে স্যাটিসফাইড হবে না, তখন অবশ্যই তারা ক্ষুব্ধ হবে। এবং আপনারা জানেন তারা অলরেডি একটা যুদ্ধ শেষ করে এসেছে এবং তারা এই যুদ্ধে নামতে ভয় পায় না, তো তারা রাস্তায় নামবে, এটাই স্বাভাবিক। তারা যেহেতু ক্ষুব্ধ সরকারের উপর বা আমাদের উপর, সেই কারণেই তারা রাস্তায় নেমেছে। কিন্তু তাদের কাছে আমার মনে হয় কিছু ভুল ইনফরমেশন রয়েছে, যা আমাদের সাইড থেকে ক্লিয়ার করা উচিত। সেই ইনফরমেশনগুলো পেলে তারা যে কারণে আমাদের উপর ক্ষুব্ধ বা সরকারের উপর ক্ষুব্ধ, হয়তোবা তার কিছুটা অংশ হলেও কমে যাবে। মানে সেই তথ্যগুলোকে আমাদের আপনি দিতে পারেন বা বলতে পারেন যে কি কোন বিষয় তারা আসলে জানছে না বা ভুল বোঝাবুঝি হচ্ছে? অবশ্যই তাদের প্রথম যেই সমস্যা, সেটি হলো তাদের চিকিৎসা ঠিকমতো হচ্ছে না। তারা বিভিন্ন হসপিটালে যখন চিকিৎসা নিতে যাচ্ছে, তারা অবহেলার শিকার হচ্ছে। এটি তাদের থেকে আমাদের প্রাইমারি যেই অভিযোগ, সেই ব্যাপারে আমার মনে হয় স্যার বললে সব থেকে বেশি ভালো হয়। কিন্তু আমি আমার জায়গা থেকে যেটি বলতে চাই, আমাদের উপর আরেকটি বিষয় ক্ষুব্ধ যে আমাদের ফাউন্ডেশন থেকে আমরা কিভাবে তাদেরকে সহযোগিতা করছি, সেই বিষয়টা তারা নিশ্চিত না। আচ্ছা, আমি সেই বিষয়ে আসব। আমি সাইদুর রহমান স্যারের কাছে যাবার আগে, যেহেতু হাসপাতালের বিষয়টি এসেছে, আমি অধ্যাপক ডাক্তার আবু জাফর আপনার কাছে একটু জানতে চাইবো যে প্রথম দিকে তো আহতরা নানাভাবে সেবা পায়নি বা বঞ্চিত হয়েছে, কিন্তু তারপরে কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান আগ্রহই ছিল যে তারা যেন সর্বোচ্চ সেবা আসলে পায়। অনেক ধরনের পরিকল্পনা করা হয়েছে। এখনও সেবা না পাবার ব্যাপারে যে আসলে অভিযোগ, এটিকে আসলে আপনি মহাপরিচালক হিসেবে কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। প্রথমেই আমি আমার অধিদপ্তরের পক্ষ থেকে জুলাই আগস্ট বিপ্লবে এবং তার ধারাবাহিকতায় আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এবং এই স্বাধীনতার জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, আমাদের জন্য রক্ত দিয়েছেন এবং যারা এখনও বিভিন্ন হাসপাতালের বিছানায় নানাভাবে যন্ত্রণা ভোগ করছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে যারা আহত অবস্থায় এখনও বিভিন্ন হাসপাতালে রয়েছেন, তাদের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, তাদের কাছে আমাদের যে ঋণ, যে করেই হোক আমাদেরকে সবাই সম্মিলিতভাবে এই ঋণ শোধ করার দায়িত্ব রয়েছে এবং তার উপর ধারাবাহিকতায় তাদেরকে পুনর্বাসন করাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমি হাসপাতালের সেবার বিষয়টি স্যার আসলে জানতে চাই। জি, হাসপাতালের সেবা এখনো কেন স্যার এরকম অসন্তোষের বিষয়গুলো কেন আসছে স্যার? হাসপাতালে যারা আহতরা রয়েছেন, আমরা কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং তাদের পরিকল্পনায় আমাদেরকে যে নির্দেশ করা হয়, আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। হাসপাতালে যারা আছেন
তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং যেসব হাসপাতালে রোগীরা আহতরা রয়েছেন তাই সেই সব হাসপাতালের ডাইরেক্টর সহ আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আমাদের তাদের চিকিৎসা সেবা এবং তার সার্বক্ষণিক পর্যবেক্ষণের একটা ব্যবস্থা রয়েছে এবং প্রতিদিন তারা সেভাবে রিপোর্ট করেন। এখন দীর্ঘদিন চিকিৎসা অবস্থায় থাকায় তারা মানসিকভাবেও অনেকটা বিষণ্ণতায় আছেন। তো আমাদের স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের নির্দেশক্রমে আমাদের সকল হাসপাতালের ডাইরেক্টরদেরকে এই নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা যেন আরও বেশি মানবিক এবং দরদি হয়ে চিকিৎসার ব্যবস্থা করেন এবং কোনো ধরনের কোনো অভিযোগ, চিকিৎসার কোনো গাফিলতি পরিলক্ষিত হলে তৎক্ষণাৎভাবে ব্যবস্থা নেন এবং তাদের চিকিৎসা ব্যবস্থা যেন আরও সহজীকরণ করা হয়। তাদের পক্ষ থেকে যদি কোনো অভিযোগ করা হয় সেটা যেন অতি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করে এই অভিযুক্তদের যে অভিযোগ করেন তার সঙ্গে সংশ্লিষ্ট সকলের সব ধরনের এইগুলোকে আইডেন্টিফাই করে ব্যবস্থা গ্রহণের তাৎক্ষণিক যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা আমরা সকলকে দিয়েছি। 2 নম্বর, তারা যেন কোনোভাবেই কোনো ধরনের ভোগান্তিতে না ভোগেন, যেমন অনেক লং কিউয়ে যেন তাদেরকে দাঁড়াইতে না হয়, অথবা অন্য কোনো হাসপাতালে যেমন ফিজিওথেরাপির জন্য যদি তাকে নিতে হয়, বিশেষ করে বিএসএফতে, সেখানে যেন ট্রান্সপোর্টের ব্যবস্থা করা হয়, তাদের সঙ্গে যেন কেউ যায় যাতে তারা কোনো ধরনের চিকিৎসা নিতে অসুবিধা বোধ না করেন, এইসব ব্যবস্থা নেওয়া হয়েছে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছে স্যার আসব। অধ্যাপক সাইদুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আবারও আপনার কাছে জানতে চাইবো যে এই যে একটি আশঙ্কা তৈরি হয়েছে যে হাসপাতাল থেকে একবার যদি চলে যায় আহতরা, হয়তো আবার সেবাটি আসলে নিতে পারবে কিনা বা ভর্তি হতে পারবে কিনা, বা যে আর্থিক সহায়তা তাদেরকে দেয়া প্রতিশ্রুতি আসলে দেওয়া হয়েছে, তারা হয়তো মনে মনে ভাবছেন, এরকম একটি কথাও এসেছে যে 20,000 মানুষ আহত হয়েছে, 1600 শহীদ হয়েছে, এই অল্প টাকাগুলো আসলে সবাই আসলে পাবে কিনা, মানে এরকম একটা আশঙ্কা তৈরি হচ্ছে। আসলে মন্ত্রণালয়ে যেহেতু আপনি দায়িত্ব পালন করছেন, মানে এই আশঙ্কার কোনো সত্যতা আসলে আদৌ আছে কিনা, বা আপনারা আসলে কিভাবে ভাবছেন? ধন্যবাদ আপনাকে। আহতদের চিকিৎসার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই যে প্রশ্নগুলো আপনারা বলছেন, এই ক্ষেত্রে কিছু অস্পষ্টতা থাকার কারণে আহত ব্যক্তিদের এবং তাদের পরিবারের মধ্যে যে উদ্বেগ, সেটাই প্রধান কারণ আসলে। জি। এবং এটার কারণ হচ্ছে যে আহতরা প্রথম দিকে যখন সেবা গ্রহণ করতে এসেছিলেন, যেটা বলছিলেন মহাপরিচালক মহোদয়, তখন ওনারা কিছু ভোগান্তি, ভর্তির ক্ষেত্রে কিছু ভোগান্তি, এই ধরনের কিছু শিকার হয়েছেন। পরবর্তীতে পর্যায়ক্রমে হাসপাতালে যখন ওনারা থাকতে আরম্ভ করলেন এবং ওনাদের কতগুলো অন্ধত্ব, পঙ্গুত্ব বরণ করতে আরম্ভ করলেন, এগুলোর পুনর্বাসন প্রক্রিয়া বাংলাদেশ আসলে এই ধরনের যে বাংলাদেশের হেলথ কেয়ার বা দুনিয়া জুড়ে হেলথ কেয়ারে কিন্তু এটা সিভিলিয়ান সিস্টেম। এটা এবারে যে ইনজুরি প্যাটার্ন, এবারে যে মানে আক্রমণ, এটা আসলে মিলিটারিকে ছাড়িয়েছে। পৃথিবীতে খুব 2-3টা দেশে এই ধরনের আসলে সিভিলিয়ান আক্রান্ত হয়েছে কখনো। সে কারণে আসলে হেলথ সিস্টেমটা এটার জন্য রেসপন্ড করতে প্রিপেয়ার ছিল না। তারপরও আপনারা খেয়াল করবেন, বিভিন্ন দেশ থেকে যেই দলগুলো এসেছিল তারা কিন্তু আসলে কখনোই বলেনি যে আসলে চিকিৎসায়, প্রাথমিক চিকিৎসা বা পরবর্তী চিকিৎসায় কোনো ব্যত্যয় ঘটেছে। কিন্তু অনিশ্চয়তা, ভবিষ্যৎ কেন্দ্রিক অনিশ্চয়তা, চিকিৎসা কেন্দ্রিক অনিশ্চয়তা এবং হাসপাতালের সেবা পরিচ্ছন্নতা, খাবারের মান, বিভিন্ন বিষয় এবং পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধের জন্য যে দৌড়াদৌড়ি, কখনো মানে এই জনগোষ্ঠী যারা আহত হয়েছে তারা কখনো সরকারি হাসপাতালে আসেইনি, কখনো এমনও হতে পারে। সে এগুলোকে মিলিয়ে আসলে হয়েছে, সেটা আমরা খুবই দ্রুত অ্যাড্রেস করার চেষ্টা করছি। আমরা এখন আগামীকালকে আমরা আসলে দেশের সামনে পুরো পরিকল্পনাটা, আমাদের চিকিৎসা, তাদের পুনর্বাসন এবং কর্মসংস্থান, এখানে স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী পূর্ণ পরিকল্পনা, আহতদেরকে ঘিরে যে পরিকল্পনা আছে রাষ্ট্রের, সেটা আমরা সবার সামনে উপস্থাপন করব। আশা করি সেটার মধ্য দিয়ে আসলে আহতদের মধ্যে এই সেবা কেন্দ্রিক এবং ভবিষ্যৎ কেন্দ্রিক যে অস্পষ্টতা, যেটার কারণে তারা ভীত, যেগুলো বললেন যে তারা অর্থপ্রাপ্তি, তার পুনর্বাসন পরিকল্পনা, একজন আপনি ভাবতে পারেন যারা 2 চোখ অন্ধ বা 1 চোখ অন্ধ হয়ে গেছে, ওনার যে ভেতরে যে উৎকণ্ঠা, এটা তো আসলে কোনো মেডিকেল প্রবলেম হিসেবে অ্যাড্রেস করা সম্ভব না। এরপরে আছে ভীষণভাবে একটা মানসিক ট্রমা হয়েছে। এই যে বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে যে নিষ্ঠুরভাবে আক্রমণ করেছে, তার ফলে যে উদ্বেগ, আশঙ্কা, সেটা কিন্তু তাদেরকে মেন্টালি ট্রমাটাইজ করেছে। কিন্তু আমরা তাদের চিকিৎসা করেছি অঙ্গহানির এবং চিকিৎসা করেছি বিভিন্ন আঘাতের,
কিন্তু এই যে মানসিক ট্রমা সেটাকে আসলে যথাযথভাবে আমাদের দেশে অ্যাড্রেস করা হয়নি। এই ব্যাপারে আমাদের এখন আসলে কালেকটিভ একটা এফোর্ট হচ্ছে। আশা করা যায় যে ওনাদেরকে আসলে আমরা এখন ইন্টারপ্রেটের ভিতরে এনে ওনাদের এই পিটিএসডি বলি আমরা, পোস্ট ট্রমাটিক, এবং পিটিএসডি অ্যাড্রেস করা হলে ওনাদের মধ্যে পর্যায়ক্রমে ওনারা ঘুমাতে পারেন না আসলে। শরীরের মধ্যে 50-100 বুলেট পিলেটস নিয়ে আছেন, চোখের মধ্যে বুলেট নিয়ে বেঁচে আছেন। এবং ওনাকে আমরা বলছি বারবার, আপনি ভাবতে পারেন ওনাকে বলা হচ্ছে যে এই বুলেটটা আসলে সরানোর ক্ষেত্রে বেশ ঝুঁকিপূর্ণ, এখন যেহেতু কোনো লক্ষণ নেই এটা ওখানে থাকুক। আমি নিজেকে যখন ওখানে প্লেস করি, আপনি যদি নিজেকে ওখানে পাঠান আপনি বুঝতে পারেন যেটাকে সহ্য করা সত্যিই কঠিন। অতএব একটা বিশাল সংখ্যক প্রায় 1000 খানেক ছাত্র এবং অন্যান্য পেশা, আপনি জানলে অবাক হবেন, প্রায় 25-30 ভাগ হবে ছাত্র, বাকি 70 ভাগ দিনমজুর, সত্যিকারের গরিব শ্রমজীবী মানুষ। তাদের জন্য আসলে এই ট্রমা সহ্য করা রিয়েলি কঠিন। স্যার আপনাকে ধন্যবাদ। তাহসিন রিয়াজ, আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো যে জাতীয় নাগরিক কমিটি অনেকগুলো বিষয়ে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছে আর কি, এই ক্ষেত্রে স্বাস্থ্যের সেবা ঠিকমতো পাচ্ছে কিনা আহতরা, বা শহীদদের তালিকা তৈরি বা তাদের আর্থিক সহায়তা সেই পরিবারগুলোতে আপনাদের পর্যবেক্ষণ কি, বা আপনারা আসলে এখানে কোনো অসঙ্গতি দেখতে পান কিনা? আচ্ছা, ধন্যবাদ। আমি আলোচনার শুরুতেই আজকে 100তম দিন আমরা অতিবাহিত করছি। জি, রাষ্ট্রের বা যে সরকার গণঅভ্যুত্থান পরবর্তী যে সরকার গঠন হয়েছিল, দেখুন আমাদেরকে মৌলিক প্রশ্নে থাকতে হবে। আমরা যখন নতুন সরকার গঠন হয়েছে, শত শহীদের রক্তের উপর কিন্তু এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। অসংখ্য আহতদের তাদের যে জলাঞ্জলি বা তাদের যে স্যাক্রিফাইসের উপর কিন্তু এই রাষ্ট্র গঠন হয়েছে। এই রাষ্ট্র গঠন হওয়ার পর এই রাষ্ট্রের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা কী ছিল, সাধারণ মানুষ কী চেয়েছিল, এই চাওয়ার অনেকগুলো চাওয়ার একটি গুরুত্বপূর্ণ তাদের চাহিদার অংশ ছিল বা চাওয়া ছিল যে অতি সত্বর যারা আহত আছেন তাদের চিকিৎসা ব্যবস্থা আমরা করব। ঠিক এই চাওয়ার যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি থেকে যখন আমরা দেখি যে আহতদেরকে রাস্তায় নেমে এসে তাদেরকে তাদের চিকিৎসা, তাদেরকে তাদের সঠিক যে পর্যবেক্ষণ, এই পর্যবেক্ষণের জন্য রাস্তায় নেমে আসতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে, তখন কিন্তু আসলে আমাদেরকে প্রশ্ন করতে হয়, তখন কিন্তু আসলে এই প্রশ্ন সাধারণ মানুষের কাছ থেকে উঠে আসে যে আসলে যে রাষ্ট্র, যেই শহীদের উপর প্রতিষ্ঠিত গণঅভ্যুত্থান পরবর্তী সরকার, এই সরকার কি কোথাও কোথাও ফাংশন করতে ব্যর্থ হচ্ছে কিনা, এই প্রশ্নের ঊর্ধ্বে কিন্তু আমরা উঠতে পারছি না। আমরা নাগরিক কমিটি হিসাবে আমরা যখন সাধারণ মানুষের দরজায় কড়া নাড়ছি, আমরা যখন তাদের সাথে কথা বলতে যাচ্ছি, আমরা যখন শহীদদের পরিবারের কাছে যাচ্ছি, আমরা যখন আহতদের কাছে যাচ্ছি, তাদের কাছে কিন্তু এই প্রশ্নটি শুনতে শুনতে আমরাও কিন্তু অনেকটা মর্মাহত। এই প্রশ্নের উত্তরে যদি আমরা একটু খোঁজার চেষ্টা করি, আপনি দেখবেন একজন আহত, তার কাছে একজন চিকিৎসক যাবেন, তার খোঁজ খবর নেবেন, তাকে প্রপার ট্রিটমেন্ট দিবেন, এটি কি আমরা প্রত্যাশা করতে পারি না এই রাষ্ট্রের কাছে? জি, এতটুকু তত্ত্বাবধান করার কি ক্যাপাসিটি রাষ্ট্রের ছিল না? ছিল। তাহলে গাফলতিটা কোথায় ছিল? যদি গাফলতি থেকে থাকে, কারা গাফলতি করছে আমরা জানি। আমরা শুধুমাত্র এই দৃষ্টিভঙ্গিতে থাকতে চাই না যে ফ্যাসিজম এখানে ষড়যন্ত্র করছে, হয়তো করছে। যদি ফ্যাসিবাদ এখনও এখানে ষড়যন্ত্র করে, তবে এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আপনারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন? এক। দ্বিতীয়ত, যেই চিকিৎসকরা এই কার্যক্রম পরিচালনা, এটি কিন্তু তাদের দায়িত্ব, রাষ্ট্রের পক্ষ থেকে তারা অ্যালোকেটেড, তারা রাষ্ট্রের কাছ থেকে এই কার্যক্রম পরিচালনার জন্য তারা বেতন নিচ্ছেন। তাহলে কেন তারা এই চিকিৎসা সেবাটি নিশ্চিত করতে পারছেন না? যদি তাদের গাফিলতি থাকে, তাদের ব্যাপারে আমরা আসলে কি অ্যাকশন নিয়েছি? পঙ্গু হাসপাতাল থেকে রাতের 12টা পর্যন্ত যারা যে পঙ্গুত্ব বরণকারী আন্দোলনকারীরা যারা রাস্তায় ছিলেন, তাদের কাছে তাদের যে কমিটমেন্টগুলো ছিল বা তাদের যে ডিমান্ডসগুলো ছিল, তাদের ডিমান্ডসগুলো আমরা শুনেছি। এই ডিমান্ড কেন তাদেরকে রাস্তায় এসে পেশ করতে হলো? আমরা কি তাদের কাছে আগে পৌঁছাতে পারিনি? ঠিক কোন জায়গাটিতে ব্যর্থতা ছিল? এই ব্যর্থতা বা এই অঙ্কগুলো যদি আমরা কষে এটির উত্তর বের করতে না পারি, আমরা কিন্তু প্রশ্নের ঊর্ধ্বে উঠতে পারবো না। আপনি যে প্রশ্নটি করেছেন, জাতীয় নাগরিক কমিটি কি করছে, দেখুন আমরা রাষ্ট্রের অংশ না, আমরা আপনার মতনই সাধারণ জনগণ, যে আহত হয়েছে তার মতন সাধারণ জনগণ। আমরা তাদের কথা শোনার চেষ্টা করেছি। আমাদের জাতীয় নাগরিক কমিটির যে হেলথ টিম আছে, হেলথ টিম ট্রিমেন্ডিয়াসলি দে আর ডুইং দেয়ার জব। তারা এখন পর্যন্ত 600 আহত, সরাসরি 600 আহতদের সাথে কথা বলেছে, তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে। স্যার যেটা বলেছেন, কি পেয়েছেন মানে সেখানে যেটা আমরা বলেছি, তাদের যে প্রত্যাশা, দেখুন আপনি একজন রেগুলার পেশেন্ট যিনি ট্রেডিশনালি বা স্বাভাবিকভাবে অ্যাক্সিডেন্ট করেছেন, তার যে কেস, এবং একজন আহত যিনি কিনা রাষ্ট্রের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র, আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে আঘাতপ্রাপ্ত হয়েছেন, তার কিন্তু কেস সিমিলার হবে না।
যেটা স্যার বলছিলেন যে এদের মানে আপনি যেটা বলছেন যে আরো নজরদারি প্রয়োজন, কোন চক্র বা কেউ গাফিলতি করলে তাদের ব্যবস্থাটা আশু নেওয়া উচিত আর কি। ইভেনচুয়ালি যদি ভেতরেও যদি যে ডাক্তাররা আছেন তারাও যদি কোনো ধরনের তাদের কার্যক্রম পরিচালতে গিয়ে যদি দুর্বলতা প্রকাশ করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। অধ্যাপক আবু জাফর, আপনার কাছে জানতে চাইবো যে আমরা একেবারে শুরুর দিকে ছাত্রদের পক্ষ থেকে অনেক অভিযোগ ছিল যে আপনাদের যে MIS বিভাগ তারা তথ্য দেবার ক্ষেত্রে এক ধরনের গাফলতির কথাই তারা আসলে শব্দটি আসলে ব্যবহার করেছে। যাচাই বাছাইয়ের ক্ষেত্রে এখনও যেহেতু 20,000 আহতের কথা বলা হচ্ছে, MIS আসলে কত গতিতে কাজ করছে বা আসলে সেই গতিটা ফিরেছে কিনা। একই সঙ্গে এমন একটি কথা আসলে উঠে এসেছে যে কোভিডের সময় যে গুরুত্ব আসলে দেয়া হয়েছিল, ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে, সারা দেশ খুব অল্প সময়ের মধ্যে অনেক কিছু ম্যানেজ করার চেষ্টা করেছে, এক্ষেত্রে তেমনটি আসলে পাচ্ছে না। সেক্ষেত্রে ডেডিকেটেড হাসপাতাল করে আদৌ কি কোনো লাভ হবে কিনা, যেমন মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ যদি না থাকে তাহলে এই রোগীদেরকে আসলে ডিল করা অনেক ক্ষেত্রে কঠিন হয়, দুরকম বক্তব্য। আপনি আসলে কিভাবে দেখছেন বিষয়টি? আমি দুটো প্রশ্ন রাখলাম MIS এর বিষয়ে, একই সঙ্গে হাসপাতালে আপনার আসলে অন্য কোনো ডেডিকেটেড হাসপাতাল করার কোনো চিন্তা আছে কিনা বা এতে আদৌ কোনো সুফল হবে কিনা। আচ্ছা, যেটা হয়েছে যে আমি একটু MIS এর আগে একটু কথা বলি। জি জি, আমি কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আপনারা জানেন আমাদের মন্ত্রণালয়ের সম্মানিত স্বাস্থ্য উপদেষ্টা মাঝে মধ্যেই হাসপাতালগুলোতে আহত ছাত্র জনতাকে দেখতে যান। আমি এখানে জয়েন করেছি প্রায় 1 মাস, এর মধ্যে আমি কয়েকটা হাসপাতালে গিয়েছি এবং সবার সঙ্গে কথা বলেছি। আমি অন্তত এটা দেখেছি যে চিকিৎসা নিয়ে মোটামুটি সবাই খুব সন্তুষ্ট। ছোটোখাটো কিছু হয়তো অসুবিধার কথা বলেছে, খাওয়া দাওয়ার বিষয়ে কথা বলেছে, আর 2-1 মনে করেছে যে তারা হয়তো দেশের বাইরে গেলে আরও ভালো সেবা পাইতে পারে, এটা তাদের একটা আশা আকাঙ্ক্ষা। যে বিদেশের অনেক বিশেষজ্ঞ দল এখানে এসেছে। আপনাকে শুনতে পাচ্ছি না স্যার। স্যার আপনি বলেন, আমি শুনতে পাচ্ছি না স্যার আপনাকে। স্যার আমি আপনার কাছে কিছুক্ষণ পরে আবার আসছি, আমরা গোলযোগের কারণে হয়তো শুনতে পাচ্ছি না। আমি অধ্যাপক সাইদুর রহমান আপনার কাছে জানতে চাইবো যে কদিন আগে একটি সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আপনি অনেকগুলো মতামত আসলে দিয়েছেন, যেটি স্বাস্থ্য মন্ত্রণালয়েরই, যে কিভাবে সমস্যার সমাধানগুলো হতে পারে। নতুন যে আসলে চিন্তা করছেন বা আরও কিছু গুছিয়ে হয়তো কালকে আরও একটি সংবাদ সম্মেলন হয়তো হবে, সমস্যা সমাধানের ক্ষেত্রে মানে তড়িৎ গতি বা অন্য কোনো নতুন বিষয় কি স্যার আছে কিনা, মানে আমরা জানাতে পারি কিনা? হ্যাঁ, আমরা ওই দিন বলেছি কয়েকটা জিনিস। একটা হচ্ছে যে আস্থা ফিরিয়ে আনার জন্য আমরা ভাবছি যে তাদের প্রত্যেকের কাছে একটি কার্ড থাকবে এবং এই কার্ডটা ফার্স্ট ট্র্যাক এনশিওর করবে। সো দেশের যে কোনো হাসপাতালে গেলে উনি কার্ড দেখালে পরে উনি হবে নেক্সট পেশেন্ট, মানে আমার সামনে বসা রোগী চলে যাওয়ার পরপরই ওই কার্ডধারী আসবেন। এটা কালকে আমরা করব। এটার জন্য যে 18-20 হাজারের ডাটা, তাদের প্রত্যেকের কার্ড তৈরি করতে যে সময়টুকু লাগে সেটা। সো ইমিডিয়েট একটা ভিজিবিলিটি। আরেকটা ভিজিবিলিটি হচ্ছে যেটা উনি বলছিলেন, ডেডিকেটেড হাসপাতাল না, কিন্তু ঢাকার সকল হাসপাতালে কোথায় কতটি বেড আছে ডেডিকেটেড এবং সেখানে কতজন রোগী আছে, এটা পাবলিক ডিসপ্লেতে থাকবে। তার মধ্যে সিভিয়ারিটি অনুযায়ী, যেটা আমরা বলছি আমাদের যে বলবেন, ইতিমধ্যে আপনারা জানেন যে দেশে বেশ কয়েকজন রোগীকে বিদেশে পাঠাতে হয়েছে, যেটা বলছিলেন এই ব্যাপারটা আগে থেকে, কারণ আমাদেরকে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠাতে হয়েছে, কখনো কখনো সাধারণ ফ্লাইটে আগামীকালকেও যাবে। সে এই ব্যাপারগুলোকে আগে থেকে ধারণা পাওয়ার জন্য যেন মানুষ কোনো আতঙ্কিত, পুরো চিকিৎসা বন্দোবস্তটুকু যেভাবে পাবেন, সেবাটা কীভাবে, সেটা একদম নিশ্চিত কালকে আমরা জানিয়ে দিব। এটা আমাদের মনে হয় যে একটা ড্যাশবোর্ডে মানুষ ফোনে দেখতে পাবেন, এবং একটা টেলিমেডিসিন সার্ভিস আমরা ইনিশিয়েট করবো কিছুক্ষণের মধ্যে। সেই টেলিমেডিসিনের মাধ্যমে সাইকোথেরাপির জন্য ইনিশিয়াল স্ক্রিনিংটা হবে, এবং তারপরে তাদের যেখানে কাউন্সেলিং লাগবে তারা ফিজিক্যাল ফ্যাসিলিটিস ঢাকা এবং বড় বিভাগীয় শহরগুলোতে তারা অবকাঠামোর মধ্যে এসে ওনারা কাউন্সেলিং হবে। সেই জিনিসগুলো যখন নাকি সরাসরি দৃষ্টিগোচর হবে, এবং আমরা একটা পরিকল্পনা আছে যে প্রতিটি আহত মানুষকেই আসলে উনি যোগাযোগ করবেন না, ওনার সাথে যোগাযোগ করা হবে, এবং তার ফলে ওনাকে বারবার আশ্বস্ত করা হবে। এটা আসলে চিকিৎসার একটা অংশ মনে করছি আমরা। স্বাস্থ্য মন্ত্রণালয় এই উদ্যোগগুলোকে কম্প্রিহেন্সিভলি নিলে আমার ধারণা যে একটা দৃশ্যমান আস্থার যে সংকট তৈরি হয়েছে সেটা কেটে যাবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। মীর স্নিগ্ধ, আপনার কাছে জানতে চাইবো যে অবশ্যই আপনাদের একটা রোড ম্যাপ আছে, এখন পর্যন্ত আপনারা কতজনকে সহায়তা করেছেন, বা এই যে 20,000 মানুষ, বিরাট একটি সংখ্যা, বা 1600 শহীদের পরিবার,
এত দূর পর্যন্ত পৌঁছতে কেমন সময় লাগবে, কত লটে আপনারা আসলে যাবেন, এটির কোনো রোডম্যাপ আপনাদের কাছে আছে কিনা? অবশ্যই রোডম্যাপ আছে। আপনারা জানেন আমাদের ফাউন্ডেশনটা একদমই নতুন ফাউন্ডেশন, এটার আগে কোনো অফিস ছিল না, স্ক্র্যাচ থেকে এটাকে আমরা রেডি করেছি। আমাদের কোনো টিম মেম্বার ছিল না, অফিস ছিল না, ইকুইপমেন্ট ছিল না। তো এত বড় একটা কাজ করতে গেলে আমাদের অবশ্যই টিমের দরকার আছে, অফিসের দরকার আছে, যেগুলো আমরা ইতিমধ্যে রেডি করেছি। এবং আপনারা জানেন যে 2 মাস হয়েছে আমাদের ফাউন্ডেশন যাত্রা শুরু করেছে। তো সেদিক দিয়ে আমরা এখন পর্যন্ত কিছুটা ধীরগতিতে আছি। আমরা এখন পর্যন্ত 750 জনকে আমাদের সহযোগিতা পৌঁছে দিতে পেরেছি এবং 750 জনকে আমরা প্রায় 15.5 কোটি টাকার মতন পৌঁছে দিতে পেরেছি। এটার কারণ হলো আমাদের রোডম্যাপ যেটি হলো সেটি আমরা শুধুমাত্র তাদেরকে এককালীন টাকাটাই দিব না, আমাদের প্ল্যানিংয়ে তাদের পুনর্বাসনও রয়েছে এবং তাদের পুনর্বাসনের জন্য যা যা প্রয়োজনীয় তাও আমাদের প্ল্যানিংয়ে রয়েছে। মানে সেই পুনর্বাসন প্রক্রিয়া তো এখন ওইভাবে শুরু আসলে হয় নাই, মানে আপনারা ভাবছেন পুনর্বাসন করবেন? পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার জন্য আমাদের ইনফরমেশন দরকার, যে একটা যিনি আহত হয়েছে তার পরিবারে তার ছেলে মেয়ে কতজন, তার ওয়াইফ আছে নাকি, তার শিক্ষাগত যোগ্যতা কিরকম, এই সব কিছু ইনফরমেশন। কিন্তু আমি যদি জানতে চাই যে ইমপ্লিমেন্ট যারা করবে তাদের মধ্যে তো আসলে মন্ত্রণালয়ের মানুষ এখানে বসে আছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কি প্রয়োজন কাজের মানে গতি বাড়ানোর জন্য, সেটি কি আসলে বলবেন? এখন কি কিসের অভাব বোধ করছেন আপনারা? আমাদের সবথেকে বড় অভাব সেটি হলো মন্ত্রণালয়ের সাথে আমাদের যে যোগাযোগটা, এতদিন ধরে এটির একটা ধীরগতি অবস্থাতে ছিল, সেটি এখন আমরা ফাস্ট ট্র্যাক করতে পেরেছি। এবং আপনারা জানেন যে আমাদের ফাউন্ডেশন শুরু হয়েছে 2 মাস, তো 2 মাস আমাদের সময় লেগেছে এই প্রসেস, পলিসি মেকিং, এগুলো সব কিছু রেডি করতে। এখন যেহেতু সব কিছু রেডি হয়ে গেছে, আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের কার্যক্রম দ্রুতগতিতে শুরু করেছি। আচ্ছা, আমি ছোট্ট একটি শুধু প্রশ্ন করতে চাই যে অনেকে বলছেন যে এই 100 কোটি টাকা দিয়ে বা আরও কয়েকশো কোটি টাকা দিয়ে এত মানুষের কাছে পৌঁছানো যাবে কিনা, মানে টোটাল এই ফান্ডে আসলে কত টাকা আছে বা অন্যান্য ফান্ড মিলে যোগফলটা আসলে কত, সেটি কি একটু আমাদের জানাবেন? আমরা 100 কোটি টাকা পেয়েছি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের থেকে এবং আরও বিভিন্ন জায়গা থেকে দেশের সাধারণ মানুষও আমাদের ফান্ডে ডোনেশন করেছে এবং সব মিলে এখন পর্যন্ত আরও 15 কোটি টাকা আমাদের ফান্ডে যোগ হয়েছে। আমি যদি বলি আমাদের ফান্ডে একজন রিক্সা চালক তিনিও 100 টাকা বিকাশের মাধ্যমে আমাদের ফান্ডে সহযোগিতা করেছে। এরকম আমাদের ফান্ডটি পুরো দেশের সবার জন্য উন্মুক্ত, তো সবার থেকে এই সহযোগিতাটা আমরা পাচ্ছি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ অধ্যাপক আবু জাফর। আপনার কাছে যেই প্রশ্নে ছিলাম, আপনাকে তখন আসলে গোলযোগের কারণে আসলে শুনতে পাচ্ছিলাম না। আমি জানতে চাই যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আপনাদের যে বিভাগটি রয়েছে সেটি আসলে আরও বেশি গতিতে কাজ করতে পারছে কিনা, বা তথ্য নেবার ক্ষেত্রে অনেকে নাম গোপন করে সেবা নিয়েছেন, অনেকে মারা যাওয়ার পরে শহীদের লাশ তাড়াতাড়ি করে নিয়ে চলে গেছেন, সেগুলোর অনেক কিছু হিসাব নিকাশ আসলে এখনো মিলছে না। সেই জায়গাতে MIS এর গতি আসলে কতটা বেড়েছে বা আপনি কতটুকু আসলে আমাদের তথ্য দিতে পারেন? স্যার সম্ভবত আমার কথা শুনতে পাচ্ছেন না। আমি তাহসিন রিয়াজ আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে আহতদের পক্ষ থেকে যে 7টি দফার কথা বলা হয়েছিল, আপনি জানেন এই দফাগুলো কি, তাদের আর্থিক সহায়তা বা নানা কিছু আছে, এই দফাগুলোর মধ্যে কোনোটি বা কোনোগুলো বাস্তবায়ন এখনো হয়নি বা শুরু হয়নি, এমন কোনো বিষয় কি আপনাদের সামনে এসেছে কিনা? আচ্ছা, আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা সাধারণ মানুষকে আশাবাদী করতে চাই। দেখুন, আমাদের অভিযোগ আছে, আমাদের অনুযোগ আছে, আমাদের মনে অনেক কষ্ট আছে, চাপা ক্ষোভ আছে। আমরা জানি যে এটা গণঅভ্যুত্থান পরবর্তী সরকার হিসাবে এই সরকারের অনেক দুর্বলতাও হয়তো আছে, তাদের সামর্থ্যের হয়তো কিছু ঘাটতি আছে। আমরা সরকারকে সহায়তা করতে চাই, পাশাপাশি আমরা এই সংস্কারের উদ্দেশ্যে আমাদের যে সমালোচনা, এই সমালোচনা আমরা অব্যাহত রাখতে চাই। দেখুন, তাদের যে দাবিগুলো, এই দাবিগুলো প্রত্যেকটি দাবি কিন্তু ন্যায্য দাবি। আমি যদি আহত হতাম, আমি যদি ওই আহতের মানে ভিউ পয়েন্ট থেকে যদি আমি এই দাবিগুলো, ঠিক আছে, মানে আমি একটু সরাসরি জানতে চাই যে আসলে এই দাবিগুলোর মধ্যে কোনোটা আসলে বাদ পড়লো কিনা বা কোনোটাই ইভেন আমার কাছে মনে হয়নি বাদ পড়ার কোনো কারণ আছে। জুলাই স্মৃতি ফাউন্ডেশন বলি বা স্বাস্থ্য অধিদপ্তর বলি, আপনাকে আমি যদি একটু মনে করিয়ে দিতে চাই যে রাষ্ট্র সংস্কারে শহীদ পরিবারের সদস্য আহতদের মতামত নেয়া, পুনর্বাসন প্রক্রিয়া, চিকিৎসাকে খরচ দিলে ফেরত দেয়া, তাদেরকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কোনো চিকিৎসক বা হাসপাতালের অবহেলার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া, মানে এই সব কিছুই বাস্তবায়ন হচ্ছে বলে আপনার মনে হয়? আমি বাস্তবায়ন হচ্ছে আমি এটি বলতে চাই না। এটি বাস্তবায়ন কিন্তু একটি প্রক্রিয়া, জি, যেমনটি সংস্কার একটি প্রক্রিয়া, এটি বাস্তবায়নের মধ্য দিয়েই যাচ্ছে, আমরা এটি বিশ্বাস রাখতে চাই। আমি জাস্ট এখানে একটি দাবির সপক্ষে আমি জাস্ট কিছু কথা বলতে চাই আপনাকে। দেখুন, আমরা কিন্তু
আন্দোলন যখন চলছিল, আমরা আন্দোলন চলা অবস্থায় কিন্তু আমরা একটি কথা বারবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনেছি, জেনেছি, আমরাও জানিয়েছি। সেটি হচ্ছে যে যখন আহতদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তখন কিন্তু আমরা যদি বলি ফ্যাসিজমকে যারা লেজিটিমেসি দিয়েছে, চিকিৎসা ক্ষেত্রে এরকম অনেক সংগঠন ছিল, সেই সংগঠনের অনেক চিকিৎসকরা পাশাপাশি যারা এই ফ্যাসিজমের সাথে সম্পৃক্ত ছিল এরকম অনেক চিকিৎসকরা কিন্তু তাদেরকে চিকিৎসা সেবা দিতে অনীহা প্রকাশ করেছে। এবং আমরা এই সংখ্যাটা কিন্তু কম না। আমি এই তাদের যে দাবিগুলো, এই দাবির সাথে আমি শতভাগ সমর্থন দিয়ে আমি এই দাবিটিও আজকে এই টকশোর মাধ্যমে যারা আছেন এখানে নীতি নির্ধারক যারা আছেন তাদের কাছে আমি এই দাবিটিও করতে চাই, পাশাপাশি এই প্রশ্নটি আমি রাখতে চাই যে তারা কি এই সংক্রান্ত কোনো ধরনের পদক্ষেপ এখন পর্যন্ত নিয়েছেন কিনা, যারা ফ্যাসিজমকে লেজিটিমেসি দিয়েছে এই চিকিৎসকদেরকে কোনোভাবে কি আইনের আওতায় তারা এনেছেন কিনা, যারা ওই সময়টাতে দেখুন তারা জুলুমের শিকার হয়েছিলেন, আহত ছিলেন, রক্তাক্ত ছিলেন, ক্ষতবিক্ষত ছিলেন। এই অবস্থাতে যখন আপনি তার কাছ থেকে চিকিৎসা নিতে গিয়েছেন, শুধুমাত্র এই আন্দোলনের সপক্ষে শক্তি হওয়ার কারণে আপনাকে যখন ওই দরজা থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমি আপনার কথাটা বুঝতে পেরেছি। আমি সাইদুর রহমান আপনার কাছে জানতে চাই যে এই দাবিটির ব্যাপারে আসলে কোনো মন্ত্রণালয় বা অধিদপ্তর থেকে আসলে কোনো উদ্যোগ আসলে নেওয়া হয়েছে কিনা, যে যেমন গোলাম নাফিজের সময় ওনারা বললেন যে একটি হাসপাতালের সামনে মানে মরদেহ নিয়ে যাওয়া হয়েছে কিন্তু ওই হাসপাতালে ঢুকতে দেওয়া হয়নি, অনেক হাসপাতালের সিসিটিভি সরিয়ে নেওয়া হয়েছে, কে মিছিল করেছে কোথায়, এটির থেকে বড় বিষয় হচ্ছে যে হাসপাতালে আসার পরে রোগীকে ফিরিয়ে দেওয়ার যে ব্যাপারটি, বা আমরা কোনো ক্ষেত্রে শুনেছি যে যারা সেবা দিয়েছে তাদেরকে বদলিও করা হয়েছে, এরকম কথা আমরা আসলে শুনেছি। আমি প্রমাণ আমাদের কাছে নেই, আমরা হয়তো মানে তার দাবি অনুযায়ী আপনার কাছে জানতে চাচ্ছি এটি নিয়ে আসলে কোনো ব্যবস্থা গ্রহণ বা কোনো আলোচনা বা কিছু হয়েছে কিনা। আলোচনা হয়েছে, ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলতে, কারণ আমাদের বারবার জানার চেষ্টা করা হচ্ছে, যেমন ঢাকা মেডিকেল কলেজে রেজিস্টার ছিঁড়ে ফেলা হয়েছে, মানে এইরকম যখন ঘটনা ঘটে তখন তো আসলে ট্রেস করা ডিফিকাল্ট হয়েছে বেশ কিছু জায়গায়। তবে আমরা খুবই অ্যাক্টিভলি কনসিডার করছি যে 2-3টা অভিযোগ খুব শক্ত সাজা হওয়ার জন্য, যেখানে বলা হয়েছে যে পঙ্গু হাসপাতালে অ্যানেস্থেসিয়া না দিয়ে ড্রিল করা হয়েছে, মানে সুনির্দিষ্ট অভিযোগ। সেখানে আমরা আসলে আইডেন্টিফাইং মার্চিং প্যারেড করার কথা ভাবছি, যে আমরা সেই সময়কালে ওইখানে যারা কাজ করছিলেন তাদেরকে ভিকটিমকে দিয়ে আইডেন্টিফাই করানো হবে। এটা আমরা জাস্ট আগামীকালকে ঘোষণার পরেই আমরা নেক্সট স্টেপে হচ্ছে ওই সময়কালে যারা ছিল তাদের মধ্যে আইডেন্টিফাই করা। এবং আমরা ইতিমধ্যেই ভিকটিমের সঙ্গে কথা বলে জেনেছি যে উনি মনে করতে পারতেছেন এখনো। আমি গত সরাসরি আলাপ করেছিলাম। আচ্ছা, আমি এক সম্পূর্ণ প্রশ্ন করতে চাই স্যারকে। আমরা দেখেছি যে আমাদের আসলে বাংলাদেশের রাজনীতির কালচারটাই এমন ছিল যেখানে তদন্ত কমিটি গঠন করা হয় কালক্ষেপণ করার জন্য, এটি ছিল এ যাবৎকালের কালচার। আমি স্যার মানে আপনার কাছে খুব সম্মানের সাথে এই প্রশ্নটি করতে চাই যে এইদেরকে আইডেন্টিফাই করার জন্য আপনারা কি আলাদা কোনো টাস্ক ফোর্স গঠন করবেন কিনা, যারা শুধুমাত্র নির্দিষ্টভাবে এই কার্যক্রমটি পরিচালনা করবেন, এদেরকে আইডেন্টিফাই করে জাতির কাছে এদের সামনে এদের পরিচয় উন্মোচন করবেন? এটা কি আপনাদের কার্যক্রমের মধ্যে আছে কিনা বা আপনারা চিন্তা করেছেন কিনা? এটা আলাদাভাবে একটি টাস্ক ফোর্স না, কিন্তু আমরা ইতিমধ্যে বললাম আমি যেটা, যে আমরা যে দুজন বলেছেন যে তারা চিহ্নিত করতে পারবেন সেই দুজনকে আমরা অতি দ্রুত ওই জায়গাগুলোতে চিহ্নিত করার জন্য ব্যবস্থা করবো। আইডেন্টিফাইং মার্চিং প্যারেডের মতন যারা ওই সময়কালে ছিলেন তারা সামনে থাকবেন, ওনারা চিহ্নিত করবেন, যে দুজন বলতে পেরেছেন যে ওনারা চিহ্নিত করতে পারবেন। তবে এই পুরো বন্দোবস্তটিকে আপনি যেটা পরামর্শটা দিলেন সেটা আমার মাথায় থাকবে অবশ্যই। এই পুরো ব্যবস্থাগুলো এই সারা দেশ জুড়ে যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে যতগুলোকে চিহ্নিত করা যায় সেটার জন্য একটা আলাদা টাস্ক ফোর্স বা একটা আলাদা কমিটি, অবশ্যই সেই শীতল ঘরে পাঠানোর জন্য তদন্ত কমিটি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক আবু জাফর, আপনার কাছে যে প্রশ্নটি আসলে উত্তর নিতে পারিনি, যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম যেটির ব্যাপারে ছাত্রদের এক ধরনের অভিযোগ ছিল একেবারে প্রথম দিকে যে তারা কোনো কাজ করছে না, তথ্য দিচ্ছে না, কিন্তু এখন তো পরিস্থিতি অনেক চেঞ্জ হয়েছে, এমনকি মহাপরিচালকও চেঞ্জ হয়েছে, নানাভাবে নতুনভাবে কাজ করার চেষ্টা করা হচ্ছে। এখন শহীদদের তালিকার ক্ষেত্রে বা যারা আহত হয়েছেন ভুলকেও আসলে এই তালিকার ভিতরে ঢুকে পড়ছে কিনা, এই জায়গাতে কোনো গতি এসেছে কিনা বা নতুন কি তথ্য আপনার কাছে জানতে পারি? একটু শুরু থেকে বলি, জি একটু সংক্ষেপে বলবেন স্যার। জি, নিহত এবং আহতদের সংখ্যা ভেরিফিকেশনের জন্য একটা কমিটি করা হয়েছিল। সেটা সভাপতি ছিলেন ডিসি এবং সদস্য সচিব ছিলেন সিভিল সার্জন, এর সাথে ছিলেন এসপি, সমাজসেবা কর্মকর্তা এবং শিক্ষা কর্মকর্তা সহ হাসপাতালের পরিচালক অথবা সুপারিনটেন্ডেন্ট। জি, এই ভেরিফিকেশন কমিটি বিভিন্নভাবে মৃত্যু এবং আহতদের সংখ্যা ভেরিফাই করে সেটা মিনিস্ট্রিতে পাঠিয়েছে এবং এমআইএসের ড্যাশবোর্ডের মাধ্যমে এটাকে
আরও পরিকল্পিতভাবে স্বচ্ছ করার জন্য প্রতিনিয়ত আমাদেরকে এর আপডেট জানানো হয়। আপনি জানেন যে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের উপস্থিতিতে আমাদের স্বাস্থ্যসেবা বিভাগের সম্মানিত সিনিয়র সচিব স্যারের পরিচালনায় বিভিন্নভাবে দেশের সমস্ত হাসপাতালের পরিচালকবৃন্দ, বিভাগীয় পরিচালকবৃন্দ, সিভিল সার্জন থেকে শুরু করে একদম রুট লেভেলের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের প্রেজেন্সে এই বিষয়টাকে উত্থাপন করা হয়েছে কত তাড়াতাড়ি আমরা ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারি। প্রথমে যেটা হয়েছে, যে ছাত্রদের পক্ষে যে সংখ্যা দেওয়া হয়েছে বা অন্য কোনো সংস্থার পক্ষে সংখ্যা দেওয়া হয়েছে তার সাথে আমাদের সংখ্যার বেশ তফাৎ ছিল। জি, তার বিভিন্ন কারণ রয়েছিল, যে এক নামে অনেকবার রেজিস্ট্রেশন হয়েছিল। আবার আমরা ভেরিফিকেশন করতে গিয়ে দেখেছি যে শুধু নাম ছাড়া আর কিছুই ভেরিফিকেশনের কোনো ইনফরমেশন পাওয়া যাচ্ছে না। বিশেষ করে তার জন্ম তারিখ, বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি নাম্বার অথবা মোবাইল নাম্বার, এই সব ডেটা কালেকশন করে আমরা সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে ভেরিফিকেশন করতে গিয়ে একটু সময় বেশি লেগেছে। জি, এই পর্যায়ে মৃতের সংখ্যা মোটামুটি আমরা কনফার্ম হয়েছি টোটাল 880 জন। এর মধ্যে ভেরিফিকেশন হয়েছে 874 জন, 6 জন এখনো বাকি আছে। জি, আর আহতদের সংখ্যা মোটামুটি 15,334 জন। এর মধ্যে ভেরিফিকেশন হয়েছে 6,987 জন, বাকি 8,000-এর কিছু এখন আনভেরিফাইড আছে। আমাদের অধিদপ্তরের পক্ষ থেকে ডিরেক্টর হসপিটাল প্রতিনিয়ত বিষয়টাকে পর্যবেক্ষণ করছে এবং আজকেও বিভিন্ন পেরিফেরাল লেভেলে ডাক্তারদের সঙ্গে জুম মিটিং করেছেন এবং সেটা আমরা রেগুলার বেসিসে মন্ত্রণালয়কে অবহিত করছি। স্যার আমি আপনার কাছে, আপনারা জেনে খুশি হবেন যে জি স্যার, স্যার আমি আপনার কাছে আসবো। আমরা আপনারা জেনে খুশি হবেন আমাদের। জি জি, দর্শক আপনারা দেখছেন এখন প্রকাশ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। স্যার আমি আপনার কাছে জানতে চাই যে এই যে 1600 নিহত শহীদের তালিকা যে দেওয়া হয়েছে, আপনারা বললেন যে নাম বিভিন্নবার মানে একই নাম বারবার এসেছে, তার মানে কি এই সংখ্যাটা কমে যাওয়ার কোনো আশঙ্কা আছে নাকি সবার ভেরিফিকেশন এখনো হয়নি স্যার? জি, যদি বলেন খুব সংক্ষেপে স্যার জানতে চাই। না, মৃত্যুর সংখ্যা মোটামুটি কাছাকাছি চলে এসেছে, এখানে আর কমে যাওয়ার সম্ভাবনা নাই। তবে আহতদের বিষয়ে এইটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, তার মানে আপনি বিশেষ করে আহতরা যখন একযোগে চিকিৎসা নিতে গেছে, জি, বিশেষ করে আহতরা যখন একযোগে চিকিৎসা নিতে গেছেন তখন অনেকে রেজিস্ট্রেশন ছাড়াই চিকিৎসা গ্রহণ করেছেন, সরকারি হাসপাতাল ছাড়াও বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন। বিশেষ করে যারা অল্প আহত হয়েছেন তারা এটা কোনোভাবে প্রকাশই করেননি। এইসব বিভিন্ন কারণে আমরা মনে করছি এর সংখ্যা কমে আসবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক সাইদুর রহমান, আপনার কাছে জানতে চাইবো যে সংস্কার কমিটি হয়েছে স্বাস্থ্যের, আপনাকে দেখলেই বা আপনি আসলেই ওষুধের কথা সবার আগে আসে, এটি ছাড়াও মানে স্বাস্থ্যের সংস্কারের ক্ষেত্রে কোন বিষয়গুলো এই ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রায়োরিটি পাবে বা কতটুকু আপনারা করতে পারবেন বলে মনে করছেন, যদি একটু বলেন। খুব জটিল প্রশ্ন আসলে, এটাই তো প্রধান প্রশ্ন আসলে। অন্তর্বর্তীকালীন সরকার এমন কতগুলো পরিবর্তন মানে এটার মুখ পরিবর্তন করে দিতে চায় যেগুলো রাজনৈতিক সরকারগুলো করতে পারে না। বাংলাদেশে যদি আপনি স্বাস্থ্য খাতের দুর্ভাগ্যজনক হলেও সবচেয়ে বড় গণমুখী পরিবর্তনটা ছিল ওষুধ নীতি, সেটা একটা স্বৈরাচারী সরকার কর্তৃক প্রণীত। এই সরকারের বিবেচনাধীন যেই যতগুলো স্বাস্থ্যনীতি বিবেচনায় আসে, যেই নীতিটাকে
আমরা মানুষ মনে করে, পারসেপশন হচ্ছে যে এটা খুবই মানুষের জন্য ভালো হতে পারতো, সেটাও একটা স্বৈরাচারের পরিণত। অতএব আসলে আমরা বলতে চাচ্ছি যে ব্যাপারটা সেটা হচ্ছে যে রাজনৈতিক সরকারকে অনেক ধরনের ফোর্সেসকে অ্যাকোমোডেট করতে হয়, সেটা পেশাজীবীদের হোক, বিভিন্ন অর্থনৈতিক গোষ্ঠী, প্রভাবশালী গোষ্ঠী, তাদেরকে অ্যাকোমোডেট করতে গিয়ে এটা আর ওই অর্থে গণমুখী মানে হয়ে ওঠে আপনারা না। চাইছেন এমন কিছু এমন করতে কিছু যেটা করা রাজনৈতিক সরকার হয়তো করতে পারবে না বা করবে না। মানে রাজনৈতিক সরকারকে বিভিন্ন প্রভাবশালী গ্রুপকে অ্যাকোমোডেট করতে গিয়ে যেই ধরনের গণমুখী পরিবর্তন করতে পারে না, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে এই গণমুখী পরিবর্তনগুলো সূচনা আপনি করা। 1 2 3 4 5 পর্যন্ত যদি বলেন কি হতে পারে স্যার? প্রথমত যে ব্যাপারটা হয় যে সেটা হচ্ছে যে আমাদের, আমরা বলছেন আপনি ওষুধ আমার প্রিয় বিষয়, সেই হিসাবে বলবো যে দেশের 18 কোটি মানুষের জন্য অন্তত 250 থেকে 300টি ওষুধের প্রাপ্যতা শতভাগ নিশ্চিত করা। এটা পৃথিবীর খুব উন্নত দেশগুলো আসলে এই কাজটা করে। স্যার দ্বিতীয়ত নাগরিকদের নগর স্বাস্থ্য সাংঘাতিক হবে। ঢাকায় 2.5 কোটি মানুষ, অথচ এটার জন্য কোনো প্রাথমিক স্বাস্থ্য কাঠামো নেই তেমনভাবে। অতএব নগর স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া, কারণ দেশে এখন প্রায় 10 কোটি মানুষ নগরে বসবাস করে। অতএব নগর স্বাস্থ্য অগ্রাধিকার। তৃতীয়ত একটা ভালো রেফারেল সিস্টেম, এই কার্যকর রেফারেল সিস্টেম না থাকার কারণে যেখানে না যেতে পারে, হেঁটেই চলে গেলাম, সেটা না। আর হচ্ছে সবাই, এটা একটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত একটা হচ্ছে ইউনিভার্সাল হেলথ কভারেজ, সেটার জন্য যে কম্পোনেন্টগুলো সেটা। আর হচ্ছে বিশাল সংখ্যক পদ খালি পড়ে আছে স্বাস্থ্য বন্দোবস্তে, জনবলে আসলে 1 নম্বর হচ্ছে এটা রেশিও ঠিক নাই, মানে ডাক্তার, নার্স এবং অন্যান্য সাপোর্ট স্টাফের রেশিওটা ঠিক নেই। এই ঠিক রেশিওতে শূন্য পদগুলো পূরণ করা, এই 5টা কাজ যদি একবার করা যায় তাহলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রত্যাশা করি এগুলো হয়তো পূরণ হবে। আমি শেষ মীর স্নিগ্ধর কাছে আসলে জানতে চাইবো যে 100 কোটি টাকা যখন আসলে শোনা যায় অনেক বেশি মনে হলেও এটার স্টেক হোল্ডার যত বেশি, এতগুলো পরিবার বা আহত যত সংখ্যা, মানে কেন এটি 100 হবে, কেন এটি 1000 হবে না? কারণ আমরা এই সংখ্যা নিয়ে আপনি নিজেও সন্তুষ্ট কিনা, বা এটি আরো আগেই ঘোষণা আসা উচিত কিনা, আপনি কি মনে করেন? আমার মতে 100 কোটি টাকা কোনো কিছুই না। যতজন আহত আছে, যতজন শহীদ হয়েছে, তাদের জন্য 100 কোটি টাকা কোনো টাকাই না। আমার মতে আপনি 1000 কোটি টাকার কথা বলেছেন, আমার মতে এটাও কম। আমার মতে সর্বনিম্ন 5000 কোটি টাকা বরাদ্দ থাকা উচিত এই শহীদ এবং আহতদের জন্য। এখন সেটি ফাউন্ডেশনের মাধ্যমে দিবে নাকি সরকারের মাধ্যমে দিবে সেটি সরকারের বিষয়, কিন্তু সর্বনিম্ন 5000 কোটি টাকা এই শহীদ এবং আহতদের জন্য। আপনি ঘোষণা কোথায় থেকে চান, বা উপদেষ্টা বলবে না কারা বলবে, কিভাবে এটি হতে পারে? অবশ্যই এটি সরকার থেকে। এই সরকার দাঁড়িয়ে আছে এই শহীদদের ত্যাগের কারণে, এই আহতদের ত্যাগের কারণে, এবং সরকারের এটা সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি যাতে তারা তাদের এই আহতদের পাশে দাঁড়াতে পারে এবং সাধারণ মানুষ যাতে পাশে দাঁড়াতে পারে, সেই জন্যই আমাদের ফাউন্ডেশন গঠন করা হয়েছে। তো সাধারণ মানুষ আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে শহীদদের পাশে দাঁড়াচ্ছে, আহতদের পাশে দাঁড়াচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকেও উচিত সরকার যেভাবে পারে এই শহীদদের এবং আহতদের পাশে দাঁড়ানো উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের 3 জনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রত্যাশা করি যে দেশ এগিয়ে যাচ্ছে, অনেক সংস্কার কমিশন হচ্ছে বা অনেক ধরনের চিন্তা পরিকল্পনা করা হচ্ছে, কিন্তু যাদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ নতুন করে পেয়েছি, নতুন করে নির্মাণের স্বপ্ন দেখছি, তাদের শারীরিক সুস্থতা, অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো, তাদের পুনর্বাসন, এটি যেন যে কোনো মূল্যে বিঘ্নিত না হয় এবং এটি যেন বাস্তবায়ন হয়, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।